বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় বল অংশ নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনার ধারাবাহিকতায় প্রথম ক্লাস বল নিয়ে আলোচনা করেছিলাম। আজ নিউটনের তৃতীয় সূত্র এবং এর পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনার শুরুতে আমরা দেখছি যে এই গতির তৃতীয় সূত্রটি আসলে কি। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন এই ক্রিয়া বল প্রয়োগ করা হয়, ওই বস্তুটিও তার দিকে বিপরীত বল প্রয়োগ করে এবং এই বলটি বিপরীত দিকে প্রয়োগ হয় বলেই আমরা প্রতিক্রিয়া বলের সামনে মাইনাস চিহ্ন ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে কিভাবে প্রতিপাদন করা যায় অথবা আসা যায়। আমরা বোর্ড শেয়ারের মাধ্যমে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইজিক্যাল টু এম এ। প্রথম সূত্রের বিবৃতিতে বলা হয় যে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে এফ ইজিক্যাল টু 0 হবে। সেক্ষেত্রে আমরা লিখব 0 ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এর কারণ হলো আমরা জানি ত্বরণ এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ এবং টি হলো সময়। আমরা এরপর লিখতে পারি এম নট ইজিক্যাল টু 0, কারণ কোনো সময় এম এর মান শূন্য হয় না, কারণ এম হলো একটি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। সেক্ষেত্রে অতএব আমরা লিখব ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু 0। অতএব ভি মাইনাস ইউ ইজিক্যাল টু 0 বা লিখতে পারি ভি ইজিক্যাল টু ইউ। অর্থাৎ আদিবেগ যদি শূন্য হয় তাহলে শেষ বেগও শূন্য হবে। আদিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে শেষ বেগও 10 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ বস্তু যেমন অবস্থায় আছে ঠিক তেমন অবস্থায় থাকবে। এটি নিউটনের প্রথম সূত্রের মৌলিক রূপ। আমরা জানি প্রথম সূত্রে লেখা আছে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু একই গতিতে বা একই দ্রুতিতে মানে দ্রুতিতে এটি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর যেতে থাকে। তো বাহ্যিক বল শূন্য হলে তখন আমরা এইভাবেই দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদনটা আমরা করতে পারি। এরপর আমরা দেখব নিউটনের গতিসূত্রের ব্যবহার। প্রথমে আছে ঘোড়ার গাড়ি টানা। ঘোড়া যখন তার পায়ের ওপর ভর দিয়ে মাটিকে আঘাত করে সামনের দিকে এগিয়ে চলে তখন আনুভূমিক দিকে এর আর কস থিটা উপাংশটি ঘোড়ার গাড়িকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে, আর এর প্রতিক্রিয়া আর সাইন থিটা উপাংশটি ঘোড়ার ওজন ডাব্লুকে প্রশমিত করতে সাহায্য করে। এবং এখানে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হয়। ঘোড়া মাটিতে পা দ্বারা আঘাত করলে মাটিও তাকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং এই প্রতিক্রিয়া বলটির পরিমাণ হলো মাইনাস আর এবং এর
কজ উপাংশকটি ঘোড়ার গাড়িকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা এরপর দেখব নৌকার গুণ টানা। আমরা গ্রাম অঞ্চলে এই দৃশ্যটি প্রায়ই দেখে থাকি, বিশেষ করে বর্ষাকালে বা বর্ষার পরবর্তী সময়ে যখন নৌকা নদীতে চলে, তখন দেখা যায় মানে তীরবর্তী অঞ্চল দিয়ে কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি নৌকার গুণ টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানেও নৌকার যে গুণ টানা হচ্ছে সেই বলটি হলো এফ, এবং এর কজ উপাংশক নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সাইন উপাংশক নৌকাকে তীর দিকে যেতে সাহায্য করে। পিছনে যে হাল ধরে আছে এই ব্যক্তিটি এই এফ সাইন থিটা এই অংশটিকে প্রশমিত করতে সাহায্য করে। এরপরে দেখব বন্দুকের গুলি ছোড়া। আমরা এই বন্দুকের গুলি ছুড়লে কিভাবে ভরবেগের নিত্যতা সূত্রটি এখানে প্রয়োগ হয় এবং এটি কিভাবে আমাদের সামনে সূত্র আকারে উপস্থাপিত হয়, বিষয়টি আমি বোর্ড শেয়ারের মাধ্যমে উপস্থাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি বন্দুকের একটি স্ক্রিপ্ট অঙ্কন করছি, যেটা একটা বন্দুকের ভিতরের কাঠামোটা যেভাবে থাকে, হয়তো পুরো কাঠামোটাই আঁকানো সম্ভব না, বাট আমি মূল অংশটি বোঝার মতো করে উপস্থাপন করছি। একটি বিশেষ স্প্রিং কাঠামোর মাধ্যমে নিচে এটি একটা আল যুক্ত করে ট্রিগারটি স্থাপন করা হয়। এই পিস্টনের সামনে গুলিগুলো একের পর এক সাজানো থাকে এবং এই গুলিতে যখন পিস্টনটি এসে আঘাত করে তখন গুলিগুলো বন্দুকের নল থেকে এগুলো বেরিয়ে পড়ে। সামনে কোনো লক্ষ্যবস্তুকে আমরা যদি রেখে দেই তাহলে সেই লক্ষ্যবস্তুকে এটি ভেদ করে ফেলবে। তো প্রাথমিক অবস্থায় গুলির ভর m1, এটার বেগ u1, এটার শেষ বেগ v1। এই বন্দুকের পুরো কাঠামো, এই কাঠামোটির ভর ধরা হচ্ছে m2, এর আদি বেগ u2 এবং শেষ বেগ হলো v2। তো আমরা ভরবেগের নিত্যতার সূত্রটি যদি লিখি তাহলে এরকম লেখা যাবে m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 v2। এখানে আমরা জানি যে বন্দুকের প্রাথমিক অবস্থায় u1 সমান 0 এবং u2 is equal to 0, অর্থাৎ বন্দুক এবং গুলি উভয়েরই আদি বেগ 0। এখন আমরা যদি এই মানগুলো এখানে প্রতিস্থাপন করি তাহলে লেখা যাবে
m1 v1 প্লাস m2 v2 ইজিক্যাল টু m1 গুণন 0 প্লাস m2 গুণন 0, বা এখান থেকে লেখা যাবে m2 v2 ইজিক্যাল টু, যেহেতু এগুলো গুণ করলে গুণফল 0 হবে, কাজে আমি এই m1 v1 কে পক্ষান্তর করে যদি পার করে দেওয়া হয় তাহলে হবে m1 v1, অতএব v2 ইজিক্যাল টু মাইনাস m1 v1 বাই হলো m2। আমরা এই সূত্রের মধ্য দিয়ে অতি সহজেই বন্দুকের পশ্চাৎবেগের মান বের করতে পারি। এখানে মাইনাস চিহ্ন এর অর্থ হচ্ছে বন্দুকের গুলি সামনের দিকে বেরিয়ে যায় আর বন্দুকটি পিছন দিকে ধাক্কা দেয়। আমরা এখানে m1 হলো গুলির ভর আর v1 হলো গুলির শেষ বেগ, m2 হলো বন্দুকের ভর। এই তিনটি মান এখানে বসায় দিলেই আমরা অনায়াসেই বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করতে পারবো। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্রের মধ্য দিয়ে বন্দুকের যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে সেটি সলভ করতে পারবা। আমরা আবার মূল বইতে ফিরে যাচ্ছি। এরপর আমরা দেখব রকেটের গতি। রকেট যখন মহাকাশে পাঠানো হয় তখন রকেটের পুরো অংশ জুড়ে জ্বালানি ভরানো থাকে এবং এর বিশেষ প্রকোষ্ঠে যারা নভোচারী তারা সেখানে ওঠে এবং এটি পৃথিবী থেকে যখন ছাড়া হয় তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ ত্বরণের চাইতে বেশি ত্বরণ নিয়ে এটি মহাকাশের দিকে ছোটে এবং এটি যত উপরের দিকে ওঠে ততই মহাকর্ষের বলের প্রভাব কমে যায়, ফলে অভিকর্ষ ত্বরণের প্রভাবটাও কমে আসে। আবার এদিকে জ্বালানি খরচ হয়ে যাওয়াতে রকেটের ভরও কমে আসে, ফলে ক্রমান্বয়ে রকেটটি ত্বরণ প্রাপ্ত হয় এবং এটা দ্রুত মহাকাশপানে ছোটে। এখন রকেটের মহাকাশে পৌঁছার পর যখন পৃথিবীর সাপেক্ষে তার অভিকর্ষ ত্বরণের মান প্রায় শূন্য হয়ে যায় এবং মহাকাশে যখন কোনো বায়ুর বা অন্য কোনো কিছুর বাধাবল থাকে না, তখন এটি নিউটনের প্রথম সূত্র অনুসারে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে, এই নীতি মেনে সে চলতে থাকে। এই অবস্থায় রকেটের পুরো সিস্টেমকে অফ করে দিলেও এটি একটি সমবেগ নিয়ে নির্দিষ্ট পানে এটি ছুটতে থাকে। আমরা রকেটের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় নিয়ে এরপর আলোচনা করছি। নিষ্ক্রান্ত যে গ্যাস যেটা রকেটের পিছন দিয়ে বের হয়, এটি যত বেশি বেগে বের হবে রকেটের ত্বরণ তত বেশি হবে। গ্যাস নির্গমনের হারের সাথে এর ত্বরণের মানটা নির্ভর করবে। অন্যদিকে রকেটের ভর যত কমে যাবে, অর্থাৎ জ্বালানি খরচ হয়ে গেলে রকেটের যা ভর কমে যায়, সেক্ষেত্রেও ত্বরণ কিন্তু বৃদ্ধি পাবে। আর মহাকাশে পৌঁছার পর মহাশূন্যে যখন জি এর মান প্রায় শূন্য হয়ে যায়, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ জি এর মান শূন্য হয়ে যায়, তখন এটি সর্বোচ্চ গতিবেগ প্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে যদি রকেটটিকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটি সমবেগে নির্দিষ্ট দিকে অগ্রসর হয়।
আমরা এর সাথে আরো দুটি তথ্য শেয়ার করব। একটি হলো রকেট বায়ু শূন্যস্থানে চলতে পারে, কিন্তু জেট বিমান পারে না। এর কারণ হচ্ছে রকেটে জ্বালানির সাথে জ্বালানি যার মাধ্যমে পূর্বে সেই উপকরণটিও থাকে, অর্থাৎ অক্সিজেন। রকেটে যে জ্বালানি থাকে তার সাথে অক্সিজেন থাকার ফলে অক্সিজেনের মাধ্যমে রকেটের জ্বালানি অনায়াসে পুড়তে পারে, ফলে এটি মহাকাশে দিনের পর দিন নির্দিষ্ট গতিতে চলতে পারে। কিন্তু আধুনিক জেট বিমানগুলো বা অন্যান্য বিমানগুলো এগুলো যখন জ্বালানি বহন করে তার সাথে কিন্তু তারা সাধারণত অক্সিজেন বহন করে না। বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে সংগ্রহ করতে হয়। সে কারণের জন্য এটিকে মহাকাশে চালনা করা সম্ভব নয়। কারণ আমরা জানি যে মহাকাশে বায়ু থাকে না, আর স্বভাবতই অক্সিজেনও পাওয়া যায় না। ভূমি হতে 10 থেকে 20 কিলোমিটার উচ্চতার মধ্যে জেট বিমান চলাচল করে। সেই স্থানে অপেক্ষাকৃত বায়ুর ঘনত্ব কম থাকায় এটি অনায়াসে উঠতে পারে এবং সেখান থেকে অক্সিজেন সংগ্রহের মাধ্যমে তারা জ্বালানির কাজটি সুসম্পন্ন করে। এরপর আমরা দেখব জেট বিমানটা একটু উঁচুতে ওড়ে। এর কারণটা হলো একটু উঁচুতে উঠলে এর বায়ুর ঘনত্ব কম থাকে, ফলে সেখানে প্লেনটা দ্রুত গতিতে উঠতে পারে। বায়ুর ঘর্ষণজনিত যে বাধা বল সেটি কম হয়। এটিই মূল কারণ জেট বিমানটা উপরে ওড়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশের মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি, সবাই তার রহমতে সুস্থ থাকো, এই আশাবাদ রেখে আজকের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম।